গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আজ আপনারা শুনবেন জুল ভার্নের লেখা গল্প মাস্টার অফ দ্য ওয়ার্ল্ড। এই গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল 1904 সালে। আজ শুরু করছি এই প্রথম পর্ব। এই কাহিনী পড়ে যদি কারো মনে হয় নিজের কথাই বকবক করেছি শুধু, তাহলে কিছু করার নেই। আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়েছিলাম ভীষণ অদ্ভুত কিছু ঘটনার সাথে। মাঝে মাঝে ভাবি, ঘটনাটি কি সত্যিই ঘটেছিল? আমি ওয়াশিংটনের ফেডারেল পুলিশ ডিপার্টমেন্টের একজন হেড ইন্সপেক্টর। রহস্যের প্রতি আকর্ষণ আমার শৈশব থেকেই। রহস্যময় যে কোনো কিছু আমাকে টানত। সরকার গোপন তদন্তের ভার প্রায় আমার উপর চাপিয়ে দিত। সুতরাং এই অদ্ভুত ঘটনার তদন্তের ভারও যে আমার উপর চাপবে, এতে অবাক হবার কিছু নেই। দরকারি একটা কথা বলে নেওয়া ভালো, এই কাহিনী বিস্ময়কর। বহু ঘটনা কাগজে কলমে প্রমাণ করতে পারবো না আমি। আশা করি এই কাহিনী যারা পড়বেন তারা বিশ্বাস করবেন, আর যদি না করেন তাহলে কি আর করা। ঘটনাটা যে কখনো সখনো আমার নিজের কাছেই অবিশ্বাস্য ঠেকে। আমেরিকার উত্তর ক্যারোলিনার পশ্চিম অঞ্চলে অদ্ভুত এই কাহিনীর সূত্রপাত। এখানকার ব্লু রিজ পর্বতমালার মধ্যেই একটা শৃঙ্গ গ্রেট আইরি। ক্যাটোবা নদীর তীরে অবস্থিত ছোট্ট শহর মরগ্যানটন থেকে অস্পষ্ট দেখা যায় প্রকাণ্ড গোলাকার পাহাড়টাকে। পাহাড়টার নাম গ্রেট আইরি হলো কেন ঠিক বলতে পারবো না। পাহাড়টা একেবারে আক্ষরিক অর্থেই পাহাড়। পাথর ছাড়া আর কিছুই নেই। চূড়োটা এত খাড়া যে ওঠা প্রায় অসম্ভব। আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে কোনো কোনো সময় গোটা পাহাড়টা অদ্ভুত এক নীল রং ধারণ করে। চারপাশে বিশাল ডানা মিলে ওড়ে শিকারী পাখির দল, ঈগল, কন্ডর, শকুন। পাহাড়টা তাদের আস্তানা, কিন্তু ইদানিং পাহাড়টা আর পাখিদের আকর্ষণ করছে না। সবাই দেখেছে পাখিগুলো শিখরের চারপাশে চক্কর দেয়, তারপর হঠাৎ কর্কশ চিৎকার করতে করতে ডানা ঝটপটিয়ে অন্যদিকে চলে যায়। পাহাড়টাকে গ্রেট আইরি না বলে আগ্নেয়গিরির জ্বালামুখ বললেই যেন ভালো হতো। খাড়া গোল দেয়ালগুলোর মাঝে হয়তো বা বিশাল একটা গর্ত আছে। সেখানে বড়সড় একটা সরোবর থাকাও বিচিত্র নয়। আপ্পালাচিয়ান পর্বতমালার কোনো কোনো অঞ্চলে বৃষ্টি আর শীতের তুষার মিলে এমনই অগভীর হ্রদের সৃষ্টি হতে দেখা যায়। গ্রেট আইরি আসলে একটা ঘুমন্ত আগ্নেয়গিরি কিনা তাই বা কে জানে। অনেকদিন ধরে হয়তো ঘুমিয়ে আছি, কিন্তু মন্টোপিলি বা মাউন্ট ক্রাকাতোয়ার মতো যে কোনো সময় জেগে উঠে ঘটতে পারে প্রলয়ঙ্কারী কাণ্ড। জমে থাকা পানি পাথরের ফাঁক দিয়ে ভেতরে আগুনে পড়লেই সাথে সাথে বাষ্প হয়ে যাবে। তারপর বের হবার কোনো রাস্তা না পেয়ে ঘটাবে ভয়াবহ বিস্ফোরণ। ক্যারোলিনার চমৎকার দৃশ্যাবলী পরিণত হবে উত্তপ্ত লাভা আর পাথরের নদীতে। 1902 সালে মার্টিনিকে তো এমন একটা কাণ্ডই ঘটেছিল। ইদানিং কিছু কিছু লক্ষণও দেখা গেছে, সেগুলো অগ্নুৎপাতের লক্ষণ বলেই মনে হয়। পাহাড়ের মাথায় ধোঁয়ার মেঘ দেখা গেছে। এখানকার লোকেরা পাহাড়টার পাশ দিয়ে যেতে অদ্ভুত শব্দ শুনতে পেয়েছে। পাহাড়ের একেবারে মাঝখান থেকে ভেসে আসে একটা গুম গুম শব্দ। রাতে চূড়ো ঘিরে দেখা যায় আগুনের লালাব শিখা। বাতাসে ভর করে ধোঁয়ার মেঘ ভেসে গেছে পূবে প্লেজান্ট গার্ডেন গ্রামের দিকে। কয়লা আর ছাই পড়েছে সেই মেঘ থেকে। তারপর এক ঝড়ো রাতে চূড়োর উপর জমে থাকা মেঘে প্রতিফলিত হয়েছে আগুনের ফিকে আভা। দৃশ্যটা এমন এক ধরনের দেখে সবার গা ছমছম করে উঠেছে। এইসব অদ্ভুত ঘটনার ফলে আশেপাশে এলাকাগুলোতেও আতঙ্ক ছড়িয়ে পড়ল। সেই সাথে যোগ হলো কৌতূহল। ক্যারোলিনার সংবাদপত্রগুলোতে গরম হেডলাইন বেরোলো, গ্রেট আইরির রহস্য। গ্রেট আইরির ধারে কাছে থাকা নিরাপদ কিনা এই বিষয়ে লেখালেখি চলতে লাগলো। এইসব লেখার প্রতিক্রিয়া হলো দুই রকম। যারা দূরের অধিবাসী তাদের মনে আরো প্রবল হয়ে উঠল কৌতূহল, কিন্তু যারা গ্রেট আইরির পাদদেশে বাস করে
তারা উৎকণ্ঠিত হয়ে উঠল। সবচেয়ে বেশি ভয় পেল মরগ্যানটন আর প্লেজান্টো গার্ডেনের মানুষরা। গ্রেট আইরির জয়ের চেষ্টা এতদিনেও কেন করা হয়নি ভেবে সবার আফসোস হলো। তবে গ্রেট আইরির একদম খাড়া গায়ে বোধ হয় পর্বতারোহীদের অনীহার কারণ। কোন দিক থেকে কোনো পথ নেই। তবু এখন ক্যারোলিনার পশ্চিমাঞ্চল যখন ভয়াবহ মুখোমুখি, যেমন করে হোক পাহাড়টাতে অনুসন্ধানের একটা ব্যবস্থা তো করতেই হয়। জ্বালামুখ অনুসন্ধান করার নানা রকম ঝক্কি ঝামেলা আছে, তবে এসবের মধ্যে না গিয়েও একটা বুদ্ধি অবশ্য আছে এখনো। সে বছর সেপ্টেম্বরের শুরুতে বেলুন সহ মরগ্যানটন থেকে এসে হাজির হলেন বিখ্যাত নভোচারী উইলকার। পূব দিক থেকে বয়ে আসা বাতাসের অপেক্ষায় থাকলেন তিনি। বাতাসের অনুকূলে অনেক উপর দিয়ে চূড়ো পার হবার সময় দূরবীন দিয়ে দেখবেন গ্রেট আইরির একেবারে ভেতর পর্যন্ত। তাহলেই জানা যাবে পাহাড়ের তলা ফাটিয়ে কোনো আগ্নেয়গিরি উকি দিয়েছে কিনা। এটাই মূল প্রশ্ন। এর উত্তরের উপর নির্ভর করছে সব কিছু। অগ্নুৎপাত যদি হয়ও সেটা এখনই হবে না, দেরি আছে। জানা যাবে সেটাও। যথাসময়ে বেলুন উড়ল আকাশে। পরিষ্কার ঝকঝকে আকাশ, মৃদুমন্দ বাতাস বইছে। সূর্যালোকের আড়ালে অদৃশ্য হয়েছে ভোরের মেঘগুলো। জ্বালামুখের ভেতরে ধোঁয়া জমাট বেঁধে না থাকলে তলা পর্যন্ত দেখে নিতে পারবেন উইলকার। আর বাষ্প উঠলে বুঝতে পারবেন কোথা থেকে উঠছে সে বাষ্প। দেখতে দেখতে 1500 ফুট উপরে উঠে গেল বেলুন। তারপর একেবারে স্থির হয়ে থাকলো মিনিট 15। অনেক নিচ দিয়ে বয়ে যাচ্ছে বাতাস। অত উপরে সে বাতাসের বেগ ঠাহর করা যাচ্ছে না কিছুই। হঠাৎ ঘটল দুর্ঘটনা। উল্টো দিক থেকে বাতাসের ধাক্কায় শাঁ শাঁ করে পূব দিকে উড়ে চলল বেলুন। ক্রমেই গ্রেট আইরির সাথে দূরত্ব বাড়তে লাগলো। বেলুনটা থামানোর অনেক চেষ্টা করলেন উইলকার, কিন্তু কিছুতেই কিছু হলো না। মরগ্যানটনের অধিবাসীদের চোখের সম্মুখ থেকে উধাও হয়ে গেল বেলুনটা। পরে জানা গেল বেলুনটা পড়েছে নর্থ ক্যারোলিনার রাজধানী র্যালের কাছে। চেষ্টা ব্যর্থ হয়েছে সেটা বুঝলো সবাই। বলাবলি করতে লাগলো আবার নতুন করে চেষ্টা করতে হবে। ইতোমধ্যে আবার গুম গুম শব্দ আসতে লাগলো পাহাড়ের ভেতর থেকে। জ্বালামুখের কাছের আকাশ লাল টকটকে হয়ে উঠতে লাগলো। অধিবাসীরা সবাই ভূমিকম্প আর অগ্নুৎপাতের ভয়ে ভীত হয়ে উঠল। পরের বছর এপ্রিলের গোড়ার দিকে মৃদু ভীতি পরিণত হলো আতঙ্কে। খবরের কাগজগুলো আবার সে আতঙ্কে ইন্ধন জোগাতে লাগলো। পাহাড় আর মরগ্যানটনের মাঝামাঝি অঞ্চলের সমস্ত জনসাধারণ আতঙ্কে কাঠ হয়ে রইল। যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে ভয়াবহ অগ্নুৎপাত। 4 এপ্রিল রাতে ভীষণ শব্দে ঘুম ভেঙে গেল প্লেজান্ট গার্ডেনের নিরীহ অধিবাসীদের। প্রথমে তাদের মনে হলো মাথার উপর পাহাড়টা ভেঙে পড়েছে। সবাই ছুটে বেরিয়ে এলো বাড়ির বাইরে। মনে আশঙ্কা, বাইরেই হয়তো দেখবে বিশাল জায়গা জুড়ে গভীর গহ্বর। তার ভেতরে অদৃশ্য হয়েছে ক্ষেত খামার। নিকষ কালো রাত, ভারী মেঘ এমনভাবে ঝুলে আছে প্রান্তরের উপর, মনে হয় দিনের বেলা হলেও সেই মেঘ ফুঁড়ে পাহাড়টার বিন্দুমাত্র দেখা যেত না। পাগলের মতো সবাই ছোটাছুটি করছে নীরের সেই আধারের ভেতর। চিৎকার করছে সবাই, কিন্তু একজন আরেকজনের কথা জবাব দিচ্ছে না। টুকরো টুকরো চিৎকার ভেসে আসছে। ভূমিকম্প, অগ্নুৎপাত, কোথায় কোথায়? গ্রেট আইরিতে? মুহূর্তের মধ্যে চারিদিকে খবর ছড়িয়ে পড়ল। পাথর, ছাই আর লাভার স্রোত ধেয়ে আসছে মরগ্যানটনের দিকে। শহরের বুদ্ধিমান অধিবাসীরা অবশ্য এসব গুজবে কান দিল না। অগ্নুৎপাত হলে তো শব্দ ক্রমেই বাড়তে থাকবে। জ্বালামুখের বাইরে আগুনের শিখা দেখা যাবে, কিন্তু সেরকম আলো বা আওয়াজ তো পাওয়া যাচ্ছে না। ভূমিকম্পও তো হয়নি। হয়তো চূড়া থেকে বিরাট কোনো পাথর গড়িয়ে পড়ার ফলেই চারিদিকটা এমন কেঁপে উঠেছে। ভালোই ভালোই কাটল ঘণ্টাখানেক। ব্লুরিজের উপর দিয়ে বয়ে গেল পশ্চিমের বাতাস। উঁচু পাহাড়ের দিক থেকে ভেসে এলো পাইন
আর হেমলকের মর্মর ধ্বনি। মনে হলো আর কোনো ভয় নেই। পালিয়ে যাওয়া মানুষগুলো আবার ফিরতে লাগলো ঘরে। অস্থির হয়ে রইল কখন হবে ভোর। রাত 3টের দিকে ঘটল আরেক ঘটনা। গ্রেট আইরির পাথরের শরীর বেয়ে ঝাঁপিয়ে উঠল অগ্নিশিখা। অনেক দূর পর্যন্ত মেঘ, আশেপাশের এলাকা আগুনের আভায় উদ্ভাসিত হয়ে উঠল। পটপট করে একটা শব্দ শোনা গেল, যেন গাছ পুড়ছে দাবানলে। আগুন কি আপনা আপনি জ্বলে উঠেছে? কিন্তু কিভাবে? বজ্রপাতের ফলে এটা ঘটতে পারে না, কারণ বজ্রপাতে কোনো শব্দ পাওয়া যায়নি। আশেপাশে অবশ্য প্রচুর দাহ্য পদার্থ আছে। ব্লুরিসের উপর দিকে গাছপালার অভাব নেই, কিন্তু এই আগুন তো ধীরে ধীরে জ্বলে ওঠেনি, জ্বলে উঠেছে একেবারে। অগ্নুৎপাত অগ্নুৎপাত শুরু হয়েছে। আতঙ্কিত শোরগোল ভেসে এলো চারদিক থেকে। গ্রেট আইরি তাহলে সত্যি একটা ঘুমন্ত আগ্নেয়গিরি। বহুদিন, বহু বছর পর জেগে উঠেছে আবার। এখনই কি বন্যার মতো নেমে আসবে ছাই আর গলিত লাভা? গড়িয়ে যাবার পথে যা পাবে, শহর, গ্রাম, খামার, বিস্তীর্ণ তৃণভূমি, মাঠ, বন, এমনকি প্লেজান্ট গার্ডেন এবং মর্গ্যানটোকেও শেষ করে দিবে। এবারকার আতঙ্কের রাশ আর টেনে ধরা গেল না। মায়েরা বাচ্চা কোলে কাঁপতে কাঁপতে ছুটল পূবের রাস্তা ধরে। দামি জিনিসপত্রগুলো কোনো রকমে পোটলা করে বেঁধে পুরুষেরাও ছুটল বাড়িঘর ছেড়ে। আসার আগে বাঁধন খুলে দিল পোষা জন্তুগুলোর। গরু, ভেড়া, শুয়োর ছুটে গেল যার যেদিকে ইচ্ছে। গাঢ় অন্ধকারের মাঝে সে এক ভয়ঙ্কর পরিস্থিতি। ছুটোছুটি করছে সবাই, কিন্তু কেউ কাউকে দেখতে পাচ্ছে না। মাথার উপরে আগ্নেয়গিরির আগুন, এদিকে পাশেই জলাভূমি। যে কোনো মুহূর্তে পানি ফেঁপে উঠে ভাসিয়ে দিতে পারে চারদিক। পায়ের তলা থেকে মাটি যে হঠাৎ সরে যাবে না, তাই বা কে বলতে পারে? তাছাড়া পাহাড়ের ঢাল বেয়ে যদি নামতে থাকে লাভার স্রোত, তাহলে তো পালাবার পথই থাকবে না। তবু এর মধ্যেও সাহসী কিছু লোক পালানোর এক গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিল না, বরং পলায়মান জনতাকে থামানোর যথাসাধ্য চেষ্টা করতে লাগলো। পাহাড় থেকে মাইলখানেক তফাতে এসে তারা দেখল আগুনের তাপ অনেকটা কমে এসেছে। কোথাও পাথর ছিটকে পড়ছে না, লাভার স্রোতও নেমে আসছে না ঢাল বেয়ে, এমনকি পায়ের নিচ থেকেও ভেসে আসছে না কোনো গুমগুম শব্দ। অগ্নুৎপাতের সম্ভাবনা আর নেই বললেই চলে। আশেপাশে এলাকা বোধ হয় বেঁচে গেল একটা প্রলয়ের হাত থেকে। ওদিকে অনেকটা দৌড়ানোর পর একটা নিরাপদ দূরত্বে এসে থামল গ্রামবাসীরা। কিছুক্ষণ পর তাদের কেউ কেউ সাহসে বুক বেঁধে আবার ফিরে চলল পাহাড়ের দিকে। তাদের দেখা দেখি আরো কয়েকজন। ভোরের আগে অনেকেই ফিরল আপন আপন ঘরে। পরে সব দেখে বোঝা গেল আসলে কোনো অগ্নুৎপাতই হয়নি। মনে হলো ভবিষ্যতে গ্রেট আইরিতে কখনো অগ্নুৎপাত বা ভূমিকম্প হবে না। তবু এর পরেও ঘটনা ঘটল। ভোর 5টা, তখনও ছিটে ফোটা আধার চারিদিকে। হঠাৎ বো 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 করে একটা শব্দ, যেন শক্তিশালী ডানা ঝাপটাচ্ছে বিশাল কোনো পাখি। দিনের বেলা হলে কৃষকেরা হয়তো দেখতে পেত গ্রেট আইরির অভ্যন্তর থেকে বেরিয়ে এলো দানবের মতো বিশাল এক শিকারী পাখি। ডানা ঝটপটিয়ে উড়ে গেল পূব দিকে। গত রাতে ওয়াশিংটন থেকে রওনা দিয়ে নর্থ ক্যারোলিনার রাজধানী র্যালিতে পৌঁছলাম 27শে এপ্রিল। দুদিন আগে ফেডারাল পুলিশ প্রধান আমাকে তার ঘরে ডেকেছিলেন। ঘরে ঢুকেই বুঝলাম তিনি অস্থির হয়ে আছেন। আমাকে দেখেই বললেন, জন স্ট্রোক, আগে বহুবার দেখেছি। কাজের প্রতি তুমি খুব বিশ্বস্ত। কঠিন কাজ করতে তোমার জুড়ি নেই। এখনো কি তুমি তেমন আছো? বাউ করে বললাম, মিস্টার ওয়ার্ড, সফলতার কথা বলতে পারবো না, তবে কাজে নামলে বিশ্বস্ততার অভাব হবে না, এটা বলতে পারি। আমারও তাই মনে হয়, বললেন চিফ। যাক, এবার আসল কথাটা বলে ফেলি। রহস্যের প্রতি তোমার আগ্রহ কি এখনো আগের মতোই আছে? রহস্য এখনো ভালোবাসো?
অবশ্যই। বেশ বেশ, তাহলে শোনো। মিস্টার ওয়ার্ডের বয়স প্রায় 50, শারীরিক ও মানসিক দুদিক থেকে যথেষ্ট শক্তিশালী। যে গুরুত্বপূর্ণ পদটি তিনি দখল করে আছেন তার জন্য তিনি খুবই যোগ্য ব্যক্তি। আমাকে বেশ কয়েকবার গুরুত্বপূর্ণ মিশনে পাঠিয়েছেন তিনি, প্রত্যেকটাতেই সফল হয়েছি। এতে আমার উপর তার আস্থা বেড়েছে। গত কয়েক মাস তিনি আমাকে কোনো কাজ দিতে পারেননি, আমারও তাই হাত পা গুটিয়ে বসে থাকা ছাড়া কিছু করার ছিল না। তাই অধীর আগ্রহে চেয়ে রইলাম তার দিকে। গুরুতর কিছু ঘটেছে তাতে কোনো সন্দেহ নেই। তিনি বললেন, ব্লুরিস মাউন্টেন্সে যে কাণ্ড হয়েছে সে সম্পর্কে নিশ্চয়ই জানো। হ্যাঁ, অদ্ভুত ঘটনা, যে কোনো মানুষকে কৌতূহলী করার পক্ষে যথেষ্ট। শুধু অদ্ভুত নয়, অসাধারণ। কিন্তু ওখানে সত্যি সত্যি বিপদের আশঙ্কা দেখা দিয়েছে কিনা সেটা আমাদের দেখা দরকার। জানা দরকার ওখানকার অধিবাসীরা আরও কোনো বিপদে বা রহস্যে জড়িয়ে পড়তে চলেছে কিনা। হ্যাঁ, যেসব ঘটনা ওখানে ঘটে গেল তাতে ভয় পাবার কারণ আছে স্যার। সুতরাং ওই পাহাড়ের মধ্যে কি আছে তা আমাদের জানতেই হবে। যদি দেখা যায় প্রকৃতির বিশাল শক্তির কাছে আমরা অসহায়, তাহলে সময় থাকতেই গ্রামবাসীদের সাবধান করে দিতে হবে, বাঁচাতে হবে তাদের আসন্ন বিপদ থেকে। নিশ্চয়ই, এটা তো আমাদেরই দায়িত্ব। পাহাড়ের মধ্যে কি কাণ্ড ঘটছে সেটা অবশ্য আমাদের জানা দরকার। ঠিক বলেছ স্ট্রোক, কিন্তু এতে অনেক অসুবিধাও আছে। সবাই বলছে খাড়া গা বেয়ে উঠে ভেতরে ঢোকা নাকি কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়। কিন্তু সময় সুযোগ বুঝে আধুনিক যন্ত্রপাতি নিয়ে আজ পর্যন্ত কি কেউ ওখানে ওঠার চেষ্টা করেছে? এই ব্যাপারে আমার সন্দেহ আছে। তাই আমার দৃঢ় বিশ্বাস, সত্যি সত্যি যদি কেউ গ্রেট আইরিতে উঠতে চায় তাহলে ব্যাপারটা অসম্ভব হবে না। পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই মিস্টার ওয়ার্ড, তবে কিছু খরচাপাতি ব্যাপার আছে, এই যা। ওখানকার সারা এলাকা জুড়ে লোকজন আতঙ্কে কাঠ হয়ে আছে। ওদের মনে শান্তি ফিরিয়ে আনতে যে কোনো খরচা করব আমরা। আরেকটা কথা, আমার মনে হচ্ছে গ্রেট আইরিকে যত দুর্ভেদ্য ভাবা হচ্ছে আসলে হয়তো মোটেও তা নয়। হয়তো ওখানে ঢোকার কোনো গোপন পথ আছে। সেই পথের সন্ধান পেয়ে একদল শয়তান হয়তো ওখানে ঘাড়ি বেড়ে বসে আছে। বলেন কি, ডাকাতদের আড্ডা? আমার ভুলও হতে পারে স্ট্রোক। অদ্ভুত এইসব শব্দ আর আলোর পেছনে হয়তো মানুষের কোনো হাতই নেই, সবই প্রাকৃতিক ব্যাপার। যাই হোক, আমরা জানতে চাই ওখানে সত্যি সত্যি কি ঘটছে এবং তা যত তাড়াতাড়ি সম্ভব। আমার একটা প্রশ্ন আছে, বলো। গ্রেট আইরির ভেতরে ঢুকে যদি বোঝা যায় সত্যি সত্যি একটা অগ্নুৎপাত হতে চলেছে, তাহলে কিভাবে তা ঠেকানো যাবে? না স্ট্রোক, অগ্নুৎপাত ঠেকানো আমাদের সাধ্যের বাইরে। তবে বিপদটা কতখানি সেটা নিশ্চয়ই আন্দাজ করা যাবে। মাউন্ট পিলির লাভার নিচে চাপা পড়েছিল মার্টিনিক। যদি দেখা যায় গ্রেট আইরিও একই কাণ্ড ঘটাতে চলেছে নর্থ ক্যারোলিনায়, তাহলে লোকজনকে সরিয়ে নিতে হবে ওখান থেকে। স্যার, মনে হয় অতখানি সাংঘাতিক কিছু ঘটবে না। আমারও তাই মনে হয়। ব্লুরিস পর্বতমালার মধ্যে কোনো আগ্নেয়গিরি থাকতেই পারে না। আপ্পালাচিয়ান পর্বতমালার ইতিহাসে কোনো আগ্নেয়গিরির সন্ধান পাওয়া যায় না। তবে এত সব ঘটনা নিশ্চয়ই বিনা কারণে ঘটছে না। তাই ঠিক করেছি ওখানে জোর তদন্ত চালাবো। শহর এবং গ্রামবাসীদের জিজ্ঞাসা করে জানতে হবে ওখানে কেন অগ্নিকাণ্ড আরম্ভ হয়েছে। এই কাজের জন্য পুরো আস্থা রাখা যায় এমন একজন এজেন্ট আমাদের দরকার, আর সে হলে তুমি। ধন্যবাদ, আমি রেডি স্যার, সোল্লাসে বললাম আমি। কথা দিচ্ছি সম্পূর্ণ তথ্য জোগাড় করার জন্য যথাসাধ্য চেষ্টা করব। জানি এ কাজের জন্য তুমি সবচেয়ে যোগ্য স্ট্রোক। রহস্য তুমি ভালোবাসো। আশা করি তোমার রহস্য পিপাসু মনটা এই কাজ করতে প্রচুর আনন্দ পাবে। যা বলেন স্যার, অবস্থা বুঝে ব্যবস্থা করো। এ ব্যাপারে পূর্ণ স্বাধীনতা থাকবে তোমার। যদি মনে করো একদল পর্বতারোহী দরকার, তবু পিছুপা হইও না। খরচাপাতির ব্যাপারে কোনো চিন্তা করবে না। যা ভালো বুঝবো তাই করব স্যার। সাবধান, পরিস্থিতি যাই হোক চোখ খোলা রেখে চলবে।
ওখানকার সবাই অত্যন্ত উত্তেজিত, তাই তদন্তটা যতটা গোপনে করা যায় ততই ভালো। একটা জিনিস সবসময় খেয়াল রাখবে, নতুন কোনো আতঙ্ক যেন আবার মাথাচাড়া না দেয়। বুঝতে পেরেছি। মর্গ্যানটনের মেয়র তোমাকে সব রকম সাহায্য করবে। আবার বলছি, খুব মাথা খাটিয়ে চলবে। একান্ত প্রয়োজন ছাড়া কেউ যেন তোমার মিশন সম্পর্কে জানতে না পারে। তোমার বিচার বুদ্ধির অনেক প্রমাণ আমি পেয়েছি, তাই আমার দৃঢ় বিশ্বাস সফল তুমি হবেই। জানতে চাইলাম, কখন রওনা হব? আগামীকাল। ঠিক আছে, আগামীকালই রওনা হব ওয়াশিংটন থেকে। পরশু পৌঁছব মর্গ্যানটন। তখন ঘুণাক্ষরও জানতে পারিনি কতখানি বিস্ময় আমার জন্য ওত পেতে আছে। বাড়ি ফিরলাম, যাত্রার জন্য যা গোছগাছ করা দরকার করলাম। পরদিন সন্ধ্যায় পৌঁছালাম র্যালে। রাতটাও কাটালাম ওখানেই। তার পরদিন বিকেলের দিকে পৌঁছলাম মর্গ্যানটন স্টেশনে। ছোটোখাটো শহর মর্গ্যানটন। এখানে জুরাসিক যুগের ভূস্তর আছে, ফলে কয়লা পাওয়া যায় প্রচুর। কয়লা খানিগুলো শহরটাতে সমৃদ্ধ এনে দিয়েছে। সারা শহর জুড়ে বয়ে গেছে অনেক খনিজ জলস্রোত। এগুলো ট্যুরিস্টদের খুব আকর্ষণ করে। এখানকার মাটি খুব উর্বর। শহরের চারপাশ জুড়ে বিস্তৃত শস্য ক্ষেত। এসব ছাড়াও আছে শ্যাওলা আর নলখাগড়া বোঝাই জলভূমি। পাহাড়ের ঢাল বেয়ে উঠে গেছে চিরহরিৎ বন। এখানে অনেক কিছুই আছে, নেই শুধু গ্যাস, যা অ্যালেঘানি উপত্যকার প্রায় সর্বত্রই পাওয়া যায়। অথচ গ্যাসই হলো শক্তি, আলো আর উত্তাপের উৎস। পাহাড়ি বনের প্রান্ত ঘেঁষে অজস্র গ্রাম ও খামার বাড়ি। সুতরাং যদি দেখা যায় গ্রেট আইরি আসলে একটা আগ্নেয়গিরি, অগ্ন্যুৎপাতও আসন্ন, তাহলে প্লেজেন্ট গার্ডেন থেকে মর্গ্যানটন পর্যন্ত বসবাসকারী বহু লোক সত্যি ভয়াবহ বিপদের সম্মুখীন। মর্গ্যানটনের মেয়রের নাম মিস্টার ইলিয়াস স্মিথ। 40 বা তার কিছু বেশি বয়স হবে। লম্বা সবল সাহসী চেহারা, স্বাস্থ্য বেটে ভদ্রলোকের। উত্তর ও দক্ষিণ আমেরিকার তাবৎ ডাক্তার মিলেও তার কোনো অসুখ বের করতে পাবে বলে মনে হয় না। তিনি ভালুক আর চিতাবাঘ শিকারের ওস্তাদ। অ্যালেঘানের ঘন বন ও গিরিশ সংকটের এসব জন্তু এখনো পাওয়া যায়। মিস্টার স্মিথ নিজে একজন জমিদার। আশেপাশে তার অনেকগুলো খামার বাড়ি আছে। সবচেয়ে দূরের প্রজার বাড়িতেও তিনি প্রায় যান। সরকারি কাজ হাতে না থাকলেই তিনি মর্গ্যানটন ছেড়ে বেরিয়ে পড়েন। শিকারের নেশায় তোলপাড় করে ফেলেন বন জঙ্গল। মিস্টার স্মিথের বাড়ি গিয়ে উঠলাম আমি। টেলিগ্রাম পেয়ে তিনি আমার জন্য অপেক্ষা করছিলেন। ফর্মালিটির ধার না ধরে একান্ত ঘরোয়াভাবে আমাকে আপ্যায়ন করলেন। তার মুখে পাইপ, সামনের টেবিলের ওপর ব্র্যান্ডির গ্লাস। আমাকে দেখেই চাকর মারফত দ্বিতীয় গ্লাস আনলেন। প্রথমে ব্র্যান্ডি খেলাম আমরা, তারপর শুরু হলো কথাবার্তা। হালকা স্বরে তিনি বললেন, আপনাকে তো আমি মিস্টার ওয়ার্ড পাঠিয়েছেন, তাই না? আসুন, তার স্বাস্থ্য কামনা করি। পুলিশ প্রধানের সম্মানার্থে আরেক দফা ব্র্যান্ডি খাওয়া হলো। এবার বলুন, কাজের কথা এলেন মিস্টার স্মিথ। তার দুশ্চিন্তার কারণটা কি? মেয়রকে নর্থ ক্যারোলিনা মিশন সম্বন্ধে সবকিছু খুলে বললাম। আমাকে পূর্ণ ক্ষমতা দিয়ে পাঠানো হয়েছে সে কথা বাদ দিলাম না। গ্রেট আইরির ধাঁধার জট খুলতেই হবে। এখানকার জনসাধারণের আতঙ্ক দূর করতেই মিস্টার ওয়ার্ড সব রকম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। মাঝে মাঝে শুধু ব্র্যান্ডির গ্লাস ভরে দেওয়া ছাড়া একটা কথাও বললেন না মিস্টার স্মিথ। পাইপ টানতে টানতে কখনো কখনো তার মুখ লাল হয়ে উঠল, কখনো ভ্রুর নিচে জলজল করে উঠল চোখ। কতখানি মনোযোগ দিয়ে আমার কথা শুনছেন তা বলাই বাহুল্য। বুঝলাম, গ্রেট আইরির ঘটনায় তিনিও চিন্তিত। এই রহস্য ভেদ করতে তিনিও আমার মতো আগ্রহী। কথা শেষ হলে কিছুক্ষণ চুপচাপ চেয়ে রইলেন আমার দিকে। তারপর খুব নিচু স্বরে বললেন, টনক নড়েছে তাহলে। ওয়াশিংটনে ওরাও জানতে চান গ্রেট আইরির মধ্যে কি ঘটছে। হ্যাঁ, আপনিও তাই চান নাকি? অবশ্যই, আমিও তাই চাই। ঠক ঠক করে পাইপ ঠুকে পোড়া ছাই ঝাড়তে ঝাড়তে তিনি বললেন, আমার অবস্থাটা আপনি বুঝবেন।
জমিদার হিসেবে গ্রেট আইরির ঘটনায় খুব আগ্রহী হয়ে পড়েছি। এদিকে মেয়র হিসেবে জনসাধারণকে রক্ষা করাও আমার কর্তব্য। এইসব অসাধারণ কাণ্ড কারখানার সমাধান করার পেছনে আপনার তাহলে দুটো উদ্দেশ্য আছে, বললাম আমি। মাই ডিয়ার মিস্টার স্মিথ, এই ব্যাপারে তো আপনার কোনো সন্দেহ নেই যে গ্রেট আইরির রহস্য যেমন ব্যাখ্যার অসাধ্য, তেমনি জনসাধারণের পক্ষে বিপজ্জনকও বটে। ব্যাখ্যার অসাধ্য? হ্যাঁ, তা বলতে পারেন মিস্টার স্ট্রোক। কারণ আমি বিশ্বাস করি না গ্রেট আইরি একটা আগ্নেয়গিরি। অ্যালেঘানের ইতিহাসে কোনো আগ্নেয়গিরির সন্ধান পাওয়া যায় না। আমাদের এলাকায় কোনো লাভা বা আগ্নেয় পাথর আমি কখনো দেখিনি। সুতরাং মর্গ্যানটনে অগ্নুপাত হবে তা আমি মনে করি না। আপনি কি সত্যি তাই মনে করেন? নিশ্চয়ই। কিন্তু পায়ের তলায় মাটি কেঁপে ওঠাটা সবাই অনুভব করেছিল। মাটি কেঁপেছিল? মাথা নাড়তে নাড়তে বললেন মিস্টার স্মিথ। মাটি কি সত্যিই কেঁপেছিল? আগুনের শিখা যখন তীব্র হয়ে ওঠে, আমি তখন গ্রেট আইরি থেকে মাত্র 1 মাইল দূরে, উইলডন খামার বাড়িতে। বাতাসে একটা কাঁপন জেগেছিল, কিন্তু মাটি কেঁপেছিল এমন তো একবারও মনে হয়নি। কিন্তু মিস্টার ওয়ার্ডের কাছে পাঠানো রিপোর্টে... রাখুন আপনার রিপোর্ট, বাধা দিলেন মেয়র। ওসব তৈরি করা হয়েছে লোকজনের আতঙ্কের উপর নির্ভর করে। আমার রিপোর্টে আমি মাটি কাঁপার কথা কিছুই লিখিনি। কিন্তু আগুনের শিখা চূড়ো ছাড়িয়ে অনেক উপরে উঠেছিল কেন? হ্যাঁ, এই প্রশ্ন আপনি করতে পারেন মিস্টার স্ট্রোক। আগুন আমি নিজের চোখে দেখেছি। মাইলখানিক জুড়ে মেঘ লাল টকটকে হয়ে উঠেছিল আগুনের আভায়। তাছাড়া গ্রেট আইরির ভেতর থেকে অদ্ভুত একটা শব্দ ভেসে এসেছিল। বিরাট একটা বয়লার যেন বাষ্প ছাড়ছে হিস হিস করে। এই ঘটনা কোনো সাক্ষী আছে? আছে বই কি, আমার 2 কান। তাহলে সবচেয়ে রহস্যময় শব্দটা আপনি শুনেছেন? বিশাল ডানা ঝাপটানোর মতো কোনো শব্দ? হ্যাঁ, শুনেছিলাম বলেই তো মনে হচ্ছে। কিন্তু আগুন নিভে যাওয়ার পর উড়ে যাওয়া কোনো পাখির আভাস, তা জানি না। আর ওরকম প্রচণ্ড শব্দ কোনো প্রকাণ্ড পাখির হতে পারে, তাও জানি না। তাই তো ভাবি, যা দেখেছি শুনেছি সবই হয়তো চোখ বা কানের ভুল। দানব কোনো পাখি গ্রেট আইরিতে বাসা বেঁধেছে, এ কি সম্ভব? যদি তাই হতো তাহলে অনেক আগেই তো তাদের দেখতে পাওয়ার কথা। পাথুরে বাসার চারপাশে নিশ্চয়ই তারা উড়ে বেড়াতো। না, এই রহস্যের সমাধান করা সত্যিই খুব কঠিন। কিন্তু আপনি যদি সাহায্য করেন তাহলে এই রহস্যের জট আমরা খুলবই মিস্টার স্মিথ। আমার সব রকম সাহায্য আপনি পাবেন। তাহলে কাল থেকে কাজ শুরু করা যাক, কি বলেন? হ্যাঁ, কাল থেকেই, বলে মেয়রের কাছ থেকে বিদায় নিলাম আমি। তারপর একটা হোটেলে উঠে বেশ কিছুদিনের জন্য সিট বুক করে খাওয়া দাওয়া সেরে একটা চিঠি লিখলাম মিস্টার ওয়ার্ডকে। বিকেলে আবার দেখা করলাম মিস্টার স্মিথের সাথে। পরদিন ভোর হতেই যাতে বেরিয়ে পড়তে পারি সেই রকম বন্দোবস্ত হলো। আমাদের প্রথম কাজ হলো অভিজ্ঞ 2জন গাইডকে নিয়ে পাহাড়ের চূড়ায় ওঠা। জোগাড়ও হয়ে গেল গাইড। মিস্টার মিচেল ও অন্যান্য পর্বতারোহীগণ যখন ব্লুরিজের সর্বোচ্চ শৃঙ্গগুলো জয় করেছিলেন, তখন তাদের সাথে এই 2জনই ছিল গাইড হিসেবে। তবে এদের কেউই গ্রেট আইরিতে ওঠার চেষ্টা করেনি। তারা জানে দুপাশের পাথুরে পাঁচিল এত বেশি খাড়া যে ওঠা অসম্ভব। তাছাড়া এসব অদ্ভুত ঘটনা ঘটার আগে গ্রেট আইরি ট্যুরিস্টদের কাছে মোটেই আকর্ষণীয় জায়গা ছিল না। 2জন গাইডকেই মিস্টার স্মিথ ব্যক্তিগতভাবে চেনেন। 2জনেই দুঃসাহসী, অভিজ্ঞ এবং বিশ্বস্ত। কোনো বাধাকেই তারা বাধা মনে করে না। আমরা ঠিক করলাম এদের সাথে নিয়েই এই ঘটনার একটা হ্যাস্তন্যস্ত করে ছাড়ব। শেষে মিস্টার স্মিথ বললেন যে গ্রেট আইরিতে ওঠার আগে দুঃসাধ্য হলেও এখন হয়তো অবস্থা বদলেছে। আমি জানতে চাইলাম, কীরকম? কিছুদিন আগে বিরাট একটা পাথর খসে পড়েছে পাহাড়ের গা থেকে। হয়তো সেদিক দিয়ে ওঠা বা ভেতরে ঢোকার একটা পথ বেরোবে। সেটা আমাদের সৌভাগ্য। কালকেই সব জানা যাবে। আজ আসি তাহলে, দেখা যাক কাল কি হয়। গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে
আপনারা শুনছিলেন জুল ভার্নের লেখা মাস্টার অফ দ্য ওয়ার্ল্ড। আজ ছিল এর প্রথম পর্ব। আশা করছি আপনাদের কাছে আমাদের গল্প পাঠ ভালো লাগছে। আমরা আবার নতুন পর্ব নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।